স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে বলে জানা যায়। বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্র এবং অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়। পরে দেশটির দূতাবাসের পক্ষ থেকে একটি বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। পরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের সঙ্গেও প্রতিনিধি দলটির সদস্যরা বৈঠক করেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাওয়া হয়। এছাড়াও অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতে সহায়তায় অতিরিক্ত $200 মিলিয়ন প্রতিশ্রুতি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই বলেও জানান তিনি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের এবং ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে বিএনপির 422 জন নেতাকর্মী রয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে এগুলো, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত রাতে তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। বাহিনীর এক বার্তায় জানানো হয়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। বিতর্কিত সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এদিকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন।
সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে আশুলিয়ায় বন্ধ রয়েছে 20টি কারখানা। এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে 18টি এবং বাকি দুটিতে দেয়া হয় সাধারণ ছুটি। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে সকাল 8টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এখনো পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, অব্যাহত রয়েছে সেনা টহল। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। তারা কথা বলেন শ্রমিক মালিক সহ পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। বন্ধ করে বা ফ্যাক্টরি বন্ধ করে কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, পর্যবেক্ষক দলের সদস্যরা শ্রমিক অসন্তোষের বিষয়ে কি কি তথ্য পেয়েছেন? হ্যাঁ নওশীন, একটু আগে কিন্তু আমি যে কারখানাটি রয়েছি সেই কারখানাটিতে কিন্তু সেই পর্যবেক্ষণ যে কমিটিটি রয়েছে তারা কিন্তু এখানে আসছিলেন এবং তারা 11 সদস্য বিশিষ্ট এবং তারা এই কারখানাটিতে এখানে শ্রমিক মালিক এবং সবার সাথে কথা বলেছেন এবং কথা বলে তারা এখান থেকে আরেকটি কারখানায় তারা গিয়েছে এবং তারা কয়েকটি কারখানায় তারা পর্যবেক্ষণ করবেন। এবং যদি আপনাকে কিছু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই শিল্পাঞ্চল আসলেই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা আজকে শান্ত হয়ে আসছেন এবং গতকালকে যে 49টি কারখানা বন্ধ ছিল সেই তুলনায় আজকে কিন্তু মাত্র 20টি কারখানা যেটি আমরা শুনতে পেরেছি, তার মধ্যে 18টি কারখানা হচ্ছে যেটি শ্রম আইনে যেটি বন্ধ করা হয়েছে এবং 2টি কারখানা যেটি সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। তো আমি যে কারখানাটি রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই কারখানার যেটি লাঞ্চের বিরতি, সেই বিরতির পর থেকে কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে কারখানাটিতে প্রবেশ করছেন এবং তারা নির্বিঘ্নে কাজ করছেন। এবং আপনি যে বিষয়টি বলছিলেন এখানে যে কমিটি যারা আজকে পর্যবেক্ষণে আসছেন তারা যেমনটি মূলত এখানকার শ্রমিকদের যে সমস্যাগুলো এবং মালিকদের সমস্যা, সেই সমস্যাগুলো তারা এখানে শোনার চেষ্টা করছেন এবং শুনে তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এই সরকারের কাছে তারা এটি উপস্থাপন করবেন যাতে এই সমস্যাগুলো সমাধান হয়। এবং তারা মূলত এখানে আসছিলেন আসলে এই কথাগুলো শোনার জন্য, যাতে শ্রম মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন, তিনি কথা বলেছেন মিডিয়ার সাথে, যাতে উনি সহযোগিতাও চেয়েছেন যাতে এই কারখানাগুলো যাতে বন্ধ না হয় এবং এখান থেকে কিন্তু আসলে যাতে তারা এই কারখানার যে রেমিটেন্স যেটি আসে বৈদেশিক মুদ্রা, সেই খাতটি যাতে বন্ধ না হয়, সব মিলে তারা সেই চেষ্টাটি করছেন এবং তারা মালিক শ্রমিক সবার কাছে তারা আহ্বান করেছেন যাতে এই সমস্যাগুলো যাতে না হয় এবং তাই সমস্যাগুলো তারা চিহ্নিত করে কিন্তু তারা সরকারের কাছে তারা এটি উপস্থাপন করবেন। সব মিলে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীতে রবিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও ধানের জমি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় আরেক জেলা বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। 2 দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ফের বন্যার শঙ্কায় লক্ষ্মীপুর জেলা। এরই মধ্যে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। বৃষ্টিতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুশ্চিন্তা ও আতঙ্কের সময় পার করছেন লক্ষ্মীপুরবাসী। দুটি টেস্ট ও 3টি টি-20 খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
দুপুর 1টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন টেস্ট দলের সদস্যরা। এর আগে সকালে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক নাজমুল শান্ত। তিনি জানান, ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা বেশ চ্যালেঞ্জিং, তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।